স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। গত শুক্রবার রাত 2টার দিকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এদিকে কুষ্টিয়া আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু বিরোধী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল হাসান খোকন। খোকন, ভাস্কর্যে যে ভাঙচুরের ঘটনায় আমরা জানতে পেরেছি যে 4 জনকে আটক করা হয়েছে, তো সব মিলিয়ে প্রশাসন কি বলছে? জি আরিফা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। যে বিষয়টা নিয়ে আসলে সারা বাংলাদেশ এখন উত্তাল হয়ে আছে সেটা আপনারা জানেন যে কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের সূতিকাগার এই কুষ্টিয়া, সেইখানে একটি ভাস্কর্য তৈরি হয়েছিল আমাদের পৌরসভার মধ্যেই 5 রাস্তার মোড়ে। সেই নির্মাণাধীন ভাস্কর্যটি দুর্বৃত্তরা গত শুক্রবার মধ্যরাতে ভেঙে দিয়েছে এবং সেটাকে ঘিরেই কিন্তু আজ শুধু কুষ্টিয়ায় নয়, সারা বাংলাদেশে উত্তাল হয়ে গেছে। প্রতিবাদে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় যে মুক্তিযোদ্ধার সূতিকাগার পটভূমি এই কুষ্টিয়াতে, যেখান থেকে মুক্তিযোদ্ধা শুরু হয়েছিল, আর সেইখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হবে বা কে বা কারা ভেঙে যাবে, এটা আসলে কোনো মতেই স্বাধীনতার সপক্ষের মানুষ এটাকে মেনে নিতে পারছে না। তা আমি সর্বশেষ যে পরিস্থিতি আমি বলবো, এখানে প্রশাসন অত্যন্ত সচেতন অবস্থায় রয়েছেন। তারা নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী দিয়েছেন এবং আমাদের কুষ্টিয়া সদর আসনের এমপি যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব বলেছেন যে এই অপশক্তিতে যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সাথে আমার সাবেক ছাত্রনেতা সভাপতি শেখ হাসান মেহেদি রয়েছে। আমি ছাত্রনেতাদের কাছে শুনতে চাই যে আসলে তারা এই বিষয়টি কিভাবে নিয়েছেন। মেহেদি, আপনি একটু বলবেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্বাধীনতার যে প্রথম সরকার গঠিত হয়েছিল এই কুষ্টিয়াতে, এই ধর্ম ব্যবসায়ী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এই কুষ্টিয়াকে বেছে নিয়েছে। এবং আপনারা জানেন 1969 সালের 5ই ডিসেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পাকিস্তানের এই অংশকে যেদিন বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছিলেন, সেই দিনটাকেই তারা বেছে নিয়েছিল এই ভাস্কর্য ভাঙার দিন হিসেবে। এবং আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশরত্ন শেখ। ধন্যবাদ শেখ হাসান মেহেদি। আপনারা আসলে ছাত্র নেতারা যে এখানে যে আন্দোলন করেছেন, যেভাবে প্রতিবাদ করেছেন, আমরা যারা মুক্তিযোদ্ধার সপক্ষের মানুষ আছি, আসলে এটা আমাদের করা উচিত। আমি ধন্যবাদ জানাই যে আজকের আমাদের প্রশাসন যথেষ্ট নড়েচড়ে বসেছে এবং ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে। জামিল হাসান খোকন কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, ভাস্কর্য ভাঙায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে উস্কানিদাতাদেরও। প্রাণী দিচ্ছে এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মিথ্যে তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে, রাত্রেবেলাও তারা বের হয়ে আসছে, এটা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা নিয়ে এটাও আমরা দেখব। আমরা একটু বলতে পারি, আমরা কোন রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোন রকম ভাঙচুর বলেন, কোন রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, যারাই জড়িত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের
শাস্তি পেতেই হবে। রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। প্রতিকৃতি প্রদর্শন সংরক্ষণ সাংবিধানিকভাবে বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এই সময় ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই বলেও সতর্ক করেন তারা। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থান এবং ঢাকার বাইরেও প্রতিবাদী বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদে জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ছাত্রলীগ, সেখানে বক্তব্য চলছে, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। হাসানুর রহমান হাসুন, আব্দুল জব্বার রাজ, এস এম রিয়াদ, নাজির আহমেদ, সৌরভ সাহা, আল ইমরান, আল রাহুল, মিশকাত হোসেন, সবুজ খান কলিন্স, খন্দকার হাবিব হাসান, সোহাগ হোসেন, মনসুর হেলাল, মিহির দাস, বোরহান উদ্দিন, এনামুল হক তানান এবং বায়াজিৎ কোতোয়াল। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন সহ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কান্ডারি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 42,000 শিক্ষার্থীদের নয়নের মণি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাসকে। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, অন্যায় অপরাধের বিরুদ্ধে জেগে ওঠা ছাত্র সংগঠন, পিতা মুজিবের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড প্রিয় ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক কুষ্টিয়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি জানানো হচ্ছে? ধন্যবাদ আরিফা আপনাকে। আপনি জানেন যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মূলত এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় আজ এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার পক্ষ থেকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে, বরিশাল ঢাকা মহাসড়কের পাশে। আমরা যারা মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের সাথে কথা বলবো। এখানে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব আরিফ হোসেন। জনাব আরিফ হোসেন, মানববন্ধন বিক্ষোভ সমাবেশটাকে কি বলছেন আপনারা? আমরা বলছি যে বাঙালি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। এই স্বাধীন বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভাঙতে পারে তারা আমাদের স্বাধীনতাকেও নস্যাৎ করতে পারে। তো এই অপশক্তিকেই অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, নাইলে তারা আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এর উপরে ভবিষ্যতে আঘাত করবে এবং যে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে ভবিষ্যতে দাঁড়াতে পারে। তো আমরা এই যারা এই দুষ্কর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আজকে মানববন্ধন। ধন্যবাদ। এক কথা একটু বলুন যে আসলে কি বলছেন? এক কথায় যদি আমরা বলি তাহলে আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা হাত দিয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের উপর হাত দেওয়া, এটা বাংলাদেশের যে মূল চিন্তা চেতনা সেটার উপর হাত দেওয়া। আমরা এই সমস্ত অপশক্তিকে আমরা কোনো তালেবানি রাষ্ট্র চাই না,
আমরা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি শান্তি সমৃদ্ধির দেশ, এটা আমরা চাই। এবং এর অপকর্মের সঙ্গে যারা জড়িত আমরা তাদেরকে সামাজিকভাবে, শুধু আইনিভাবে না, সামাজিকভাবে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে চাই। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুনছিলেন আরিফা, বিশ্ববিদ্যালয় পরিবার থেকে বলছে যারা সেই ভাস্কর্য ভেঙেছে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে সেই দাবি তারা জানাচ্ছেন। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আজ বিকেল 3টায় বরিশাল জেলা মহানগর একই কারণে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিকেল 3টায় সদর রোডে। রাহাত, আপনাকে ধন্যবাদ। রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী এই রিট করেন। রিট আবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছিলেন, তিনি স্বাধীনতার প্রতীক, তার ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। করোনার ক্ষতি কাটিয়ে ভবিষ্যতে শক্তিশালী আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, মহামারীর ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। শাহ আলী জয়ের রিপোর্ট। Bangladesh is a South Asian country. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান। 1971 সালের স্বীকৃতি দানের এই দিনটিতে দুই দেশ সই করল অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশের 100টি পণ্য শুল্কমুক্তভাবে ভুটানের বাজারে প্রবেশাধিকার পাবে এবং ভুটানের 34টি পণ্য একই সুবিধা পাবে বাংলাদেশে। তবে এই পণ্যের তালিকা নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হবে এবং এটি ভবিষ্যতে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। আশা প্রকাশ করেন এই চুক্তির ফলে সে সম্পর্ক আরও দৃঢ় হবে। Bhutan can use the waterways, our waterways link. Already we have started our 3 ports, Chittagong, Mongla, Paira. Any place Bhutan want, you can use it. করোনা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। মহামারীর ক্ষতি পুষিয়ে নেয়ার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। Impact of this unknown enemy, Bangladesh has shared excellent cooperation with Bhutan and other South Asian neighbors and beyond. Stronger regional and international cooperation is necessary in the coming days for mitigating the impact of the pandemic and for the rebuilding phase. ভুটানের প্রধানমন্ত্রীর বক্তব্যেও প্রাধান্য পায় করোনা পরবর্তী কৌশল এবং পরিকল্পনা। I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side. We can see that Bangladesh is making an impressive economic recovery from the pandemic. এই প্রথম কোনো একটি দেশের সঙ্গে এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তি করল সরকার। আরও 11টি দেশের সঙ্গে এরকম চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আরও এক বেশাগ্দ দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। 30 বছর আগে এই দিনে তুমুল গণ আন্দোলনের মুখে হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়, গণতান্ত্রিক যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে 90 সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, যেই চেতনা নিয়ে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণতন্ত্র আজও অর্জিত হয়নি। তারা মনে করেন গণতান্ত্রিক ধারার উন্নয়নে বিরোধী দলগুলোকে গুরুত্ব ও মর্যাদা দেওয়া উচিত। সেই দেশে আজকে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স হয়েছে, ভোটার আইডি কার্ড হয়েছে, কিন্তু এটাও সত্য যে নির্বাচনের মানুষের ভোটে অংশগ্রহণের আগ্রহটা কমে গেছে। আমি মনে করি গণতন্ত্রের এই পিলার গুলিকে শক্তিশালী করতে হবে। যখন জনগণের কাছে থাকি তখন জনগণের সমস্যাগুলি ভালো করে আমরা দেখি, আর যখন ক্ষমতায় যাই তখন ক্ষমতার বিষয়গুলি ভালো করে দেখি, জনগণের দিকে। এবার পৌর নির্বাচনের খবর।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতিতে জমে উঠেছে ফরিদপুর পৌরসভা নির্বাচনের প্রচারণা। প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা ছাড়াও মাঠে সক্রিয় 194 জন কাউন্সিলর প্রার্থী। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, তবে দেখে শুনে প্রার্থী বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। প্রস্তুতি সম্পন্ন, ভোট দিতে আসার আহ্বান নির্বাচন কমিশনের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। অন্যবারের তুলনায় এবারের নির্বাচনে যোগ হয়েছে নতুন মাত্রা। আগের 9টি ও নতুন 18টি সহ মোট 27টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জয়ী হতে যার যার অবস্থান থেকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। শেখ হাসিনার পরে 17 কোটি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে আমি নৌকার বিজয় আমি শতভাগ নিশ্চিত বলে আশা করি। ট্যাক্স যে মানুষের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা সিটি কর্পোরেশন হিসেবে নেওয়া হচ্ছে, আমি কমানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 27টি ওয়ার্ডে 194 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি ওয়াদাবদ্ধ যে আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। আমি সবার কাছে গিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে সবার কাছে আমার অনেক সাড়া পেয়েছি। সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অন্যায় কোনো কর্মকাণ্ডে আমার এই ওয়ার্ডে আমি হতে দিব না, এই ব্যাপারে আমি সোচ্চার থাকব। দীর্ঘ প্রতীক্ষার পর পৌর নির্বাচন হওয়ায় খুশি স্থানীয়রা। সদযোগ্য ব্যক্তি এবং যে পৌরসভার উন্নয়ন করবে আমি তাকে ভোট দেব। যিনি প্রতিশ্রুতি দেবেন যে এই কর কমানো হবে, পৌরসভার মতো নেওয়া হবে, আমরা তাকেই ভোট দেব। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। আগামী 10ই ডিসেম্বর যাতে সমস্ত ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পৌরপিতা এবং তাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচন করতে পারেন, এই আহ্বান আমি রাখি। ফরিদপুর পৌরসভায় মোট ভোটার 1,48,313 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসের সংক্রমণ তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড করছে এখনো। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 2,07,000-এর বেশি মানুষ, মারা গেছে রেকর্ড 2,252 জন। অন্যদিকে কিছু অঞ্চল ছাড়া দেশ জুড়ে দেওয়া লকডাউনে সংক্রমণ কিছুটা কমে এলেও শনিবার ইরানে মোট মৃত্যুর সংখ্যা 50,000 ছাড়িয়ে গেল। ভাইরাসের প্রাদুর্ভাবে ইরানকে মহামারীর তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে হচ্ছে। এছাড়া ভাইরাসের সংক্রমণে গেল 24 ঘন্টায় কিছুটা কম দেখা গেছে ইউরোপে, তবে এদের মধ্যে তুরস্কে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে এক সপ্তাহ ধরে গড়ে 30,000-এর বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে। এ নিয়ে গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ল 15,33,000, আর মোট সংক্রমণ হয়েছে 6,68,00,000-এর বেশি। তবে এখন পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন 4,62,00,000-এর বেশি মানুষ। ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন আসায় বেশ উৎফুল্ল ব্রিটিশরা। এরই মধ্যে বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদেরকে আগে প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র। ভারতীয় টিকাটি জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রথমবারের মতো অনুমোদন চেয়েছে ফাইজার ইন্ডিয়া। অন্যদিকে ব্যাপক পরিসরে টিকাদান শুরুর পর স্পুটনিক 5 ভ্যাকসিনটির পরীক্ষামূলক উৎপাদন দেখিয়েছে রাশিয়ার একটি কোম্পানি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন পরেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি শুরু করছে যুক্তরাজ্য। বিতরণের পূর্বেই ব্রিটিশ হাসপাতালগুলোতে টিকাটি পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে জানিয়েছে প্রশাসন। 80-র ঊর্ধ্ব এবং সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের সর্বাধিক প্রাধান্য দেওয়ার বিষয়টি আবারও নিশ্চিত করেছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র। আর নাগরিকদের ভ্যাকসিন নেয় আগ্রহী করতে রানী এলিজাবেথও ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছে ডেইলি মেল। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং অপারেশন ওয়ার্প স্পিড জানিয়েছে অনুমোদনের পর প্রাথমিক চালানে হয়তো পর্যাপ্ত পরিমাণে থাকবে না ভ্যাকসিন, ফলে অগ্রাধিকার পাওয়া অনেকেই হয়তো টিকা প্রয়োগ থেকে বঞ্চিত হবে। যদিও মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এখনও তাদের দেশে ফাইজার ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। এছাড়া প্রথম ওষুধ প্রস্তুতকারক সংস্থা হিসেবে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে ফাইজারের টিকার অনুমোদন চেয়েছে ফাইজার ইন্ডিয়া। ভ্যাকসিন সরবরাহের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে দেশটির বিমানবন্দরগুলো। তবে উষ্ণমণ্ডলীয় দেশটিতে -70°C তাপমাত্রায় টিকাটির সংরক্ষণ হবে বড় ধরনের চ্যালেঞ্জ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস জানিয়েছে
আগামী বছরের জানুয়ারি মাস থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর পর এবার স্পুটনিক 5 ভ্যাকসিনের পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করেছে রাশিয়ার বায়োক্যাড জৈব প্রযুক্তি সংস্থা। 21 দিনের মাথায় 2টি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে স্পুটনিক 5। এই ভ্যাকসিনটি ছাড়াও সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউটের আরেকটি টিকা তৈরি করেছে মস্কো। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 দিনের সংবাদে সময় হলো আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। কোন দেশের ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে সে দেশের নানান ভাস্কর্যের মধ্য দিয়ে, কারণ এসব ভাস্কর্যই সেসব দেশের ইতিহাস ও সংস্কৃতির গৌরব বহন করে চলছে। মুসলিম বিশ্ব ভাস্কর্য নির্মাণে পিছিয়ে নেই, শুধু তাই নয়, এখনো দেশে দেশে ভাস্কর্য তৈরি হচ্ছে নিপুণ নান্দনিকতা ও সৃষ্টিশীলতায়। পুরোটা দেখুন আসমাতুলের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সব দেশেই ভাস্কর্যের মাধ্যমে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি তুলে ধরছে। ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এক্ষেত্রে ব্যতিক্রম নয় আরব রাষ্ট্রগুলো। ইসলামের পুণ্যভূমি সৌদি আরবেও রয়েছে বেশ কিছু ভাস্কর্য। দেশটিতে উট এবং ঘোড়ার প্রচলন থাকায় উট, ঘোড়া এবং গাংচিলের ভাস্কর্য দেখা যায় বেশি। দেশটির উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে জেদ্দা নগরীর মুষ্টিবদ্ধ হাত, হাংরি হর্স, মানব চোখ, মরুর বুকে উটের ভাস্কর্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপসাগরীয় দেশ কাতারে রয়েছে ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন সব ভাস্কর্য ও স্থাপত্য। কাতারের সবচেয়ে উল্লেখযোগ্য ভাস্কর্য হার্নেসিং দ্য ওয়ার্ল্ড, যার অর্থ হচ্ছে বিশ্বের সঙ্গে সংযোগ। কাতারের রাজধানী দোহায় কাতারা অ্যাম্পি থিয়েটারের সামনে নির্মাণ করা হয় পুরো পৃথিবীকে সংযোগ স্থাপন করা নারী প্রতিমূর্তির অববয়ের এই ভাস্কর্য। মুসলিম প্রধান দেশ ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 24 বছর ইরাকের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তখন ইরাকের আনাচে কানাচে ছিল সাদ্দাম হোসেনের নানান মূর্তি। ক্ষমতার পালা বদলে সাদ্দাম হোসেনের সব মূর্তি গুড়িয়ে দেওয়া হলেও এখনও প্রচুর ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ভাস্কর্যের মালিক মধ্যপ্রাচ্যের এই দেশটি। তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তাফা কামাল তুর্কি দেশটির প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বেই খেলাফত শাসনের অবসান ঘটিয়ে ধর্মনিরপেক্ষ এক আধুনিক তুরস্কের যাত্রা শুরু হয়। তুর্কি ভাষায় আতা মানে জনক আর তুর্ক মানে তুরস্ক, আর তিনি আতাতুর্ক। এর জন্য পুরো তুরস্কে রয়েছে কামাল আতাতুর্কের মূর্তি। এখানেই শেষ নয়, ভাস্কর্য আছে পাকিস্তানেও। দেশটির ঐতিহাসিক এবং রাজনৈতিক ব্যক্তিদের মূর্তির পাশাপাশি রয়েছে দৃষ্টিনন্দন ভাস্কর্য শিল্প। লাহোরে দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য দাঁড়িয়ে আছে। করাচিতে আছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মূর্তি। এসব দেশ ছাড়াও ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ আরও অনেক মুসলিম দেশে জ্বলজ্বল করছে অনেক ভাস্কর্য। আসমাতুলি, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে শীতকালীন সবজির আমদানি বেড়েছে কয়েক গুণ। হাটে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ার সাথে সাথে কমে এসেছে সবজির দামও। তবে মহাস্থান হাটের এসব সবজি রাজধানী ঢাকা সহ বগুড়া শহরে পাইকারি ও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। কয়েকবার হাট বদল, হাট বাজারে খাজনা, লেবার ও পরিবহন খরচকে এই মূল্য বৃদ্ধির কারণ বলছেন ব্যবসায়ীরা। এই ছিল সংবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।